সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে শহীদদের রক্তের সঙ্গে হবে বেইমানি, বলছে বিএনপি। নির্বাচনের সময় যথেষ্ট নিরপেক্ষ থাকবে সরকার, জানালেন আইন উপদেষ্টা। পুতুলের কানাডার নাগরিকত্বের প্রমাণ পেল দুদক। অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শুরু। এসকে সুরের লকারে মিলল প্রায় $2.25 লাখ ও ইউরো সহ 1 কেজি স্বর্ণ। বাংলাদেশিদের চিকিৎসায় ভারতে বিকল্প হিসেবে চীনকে ভাবছে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বেইজিংকে ভিসা সহজ করা ও ফি কমানোর আহ্বান। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ভোট ছাড়া ভিন্ন কিছু চিন্তা করলে অন্তর্বর্তী সরকার বড় ভুল করবে বলেও হুঁশিয়ারি তার। এদিকে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, সরকার কিংস পার্টি তৈরি করলে জনগণ মেনে নেবে না। সংস্কার ও নির্বাচনের জন্য নতুন করে আলোচনায় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রসঙ্গ। এ নিয়ে রাজনীতির মাঠে চলছে নানা যুক্তিতর্ক। জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টির আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকারের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা থাকলে শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে। ভোট ছাড়া ভিন্ন কিছু চিন্তা করলে অন্তর্বর্তী সরকার বড় ভুল করবে বলেও মন্তব্য করেন তিনি। নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন যাতে কারো মনে না জাগে, নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে তাহলে সেটা হবে এই আন্দোলনের, এই ত্যাগের, এই 15 বছর ত্যাগের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা হবে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলাদা আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকারের নিরপেক্ষতা জরুরি, তারা কিংস পার্টি তৈরি করলে জনগণ মেনে নেবে না। আপনাদের যে নতুন দল করতে যাচ্ছেন ক্ষমতা থেকে বেরিয়ে আসে দলটা করেন, কারণ ক্ষমতায় থাকলে আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে তখন দেশের মানুষ অসন্তুষ্ট হবে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম সরকারের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য হবে নিরপেক্ষতা। তারা সবাইকে সমান দৃষ্টিতে দেখবেন। এখানে বসে কিংস পার্টি করার চেষ্টা আপনারা করবেন না। এদিকে জুলাই আন্দোলনে 422 নেতাকর্মী প্রাণ হারানোর পরও বিএনপির ভূমিকা নিয়ে সমালোচকদের জবাব দিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। গত 20-22 বছর ধরে কখনো লাভ দিয়ে বিএনপির কোলে ওঠে, কখনো লাভ দিয়ে আওয়ামী লীগের কোলে ওঠে, কখনো লাভ দিয়ে আবার জাতীয় পার্টির কোলে ওঠে। তারা আমাদেরকে সংস্কারের সবক দেয়, যারা 71-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। ফসল দিয়েছি আমরা, বীজ বপন করেছি আমরা, আগাছা পরিষ্কার করেছি আমরা, ফসল পেকেছে আমাদের সময়, আপনারা ফসল কেটেছেন, আপনাদের উপরে আক্রমণ না হয় আমরা পাহারা দিয়েছি। যে কারণে বিএনপির 422 জন নেতাকর্মী নিহত হয়েছে এই 1-1.5 মাসের আন্দোলনে। তুড়িয়ে দিয়ে সবকিছু উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আওয়ামী লীগ নেতারা কাদের সহায়তায় সীমান্ত পার হয়েছে তার জবাব দিতে হবে বলে জানান বিএনপির এই নেতা। কিসের বিনিময়ে তারা সীমান্ত পার হয়ে গেছে? শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সরকারের সঙ্গে রাজনৈতিক দলের দূরত্ব নেই জানিয়ে আইন উপদেষ্টা বলেছেন, নির্বাচনের সময় যথেষ্ট নিরপেক্ষ থাকবে অন্তর্বর্তী সরকার। এদিকে পরিবেশ উপদেষ্টা জানান, চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে। জুলাই ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধকে উপেক্ষা করে কিছু করা হবে না বলেও জানান তিনি। অন্তর্বর্তী সরকারে থেকেই দল গঠন নিয়ে বিএনপির সন্দেহ প্রকাশ এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। এর মধ্যেই রোববার এক ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা আসিফ নজরুল লেখেন, বিএনপির সাথে ছাত্র নেতাদের বা গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়। এদিন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, রাজনৈতিক দলের সঙ্গে সরকারের কোনো দূরত্ব নেই। নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার যথেষ্ট নিরপেক্ষ থাকবে। এখনই উপদেষ্টা পরিষদে পরিবর্তন আসার মতো পরিস্থিতিও তৈরি হয়নি বলেও জানান ডক্টর আসিফ নজরুল। আমরা এখানে জয়েন করার পর থেকে শুনতেছি মন্ত্রী পরিষদ চেঞ্জ হবে, উপদেষ্টা চেঞ্জ হবে, সেই হবে, সেরকম কোনো আলাপ হয়নি। ভবিষ্যতে হতে পারে, কিন্তু কোনো রকম সুনির্দিষ্ট এজেন্ডা ভিত্তিক বা গুরুত্ব দিয়ে এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি, এটা আপনাকে নিশ্চিত করতে পারি। এটা
রাজনৈতিক বক্তব্য হিসেবে বলছি। অন্তর্বর্তী সরকারই যথেষ্ট নিরপেক্ষ থাকবে বলে আমরা কনফিডেন্ট। এদিকে চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান। গ্রিন রোডের পানি ভবনে এক কর্মশালা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। কমিশনগুলোর চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়াকে সরকারের মূল কাজ উল্লেখ করে রিজওয়ানা বলেন, জুলাই ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধকে উপেক্ষা করে কিছুই করা হবে না। নির্বাচন নিয়ে পরিকল্পনা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। সংস্কার হওয়ার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা উপরে জোর দিতে হবে। সেই প্রক্রিয়াটা যেন স্বচ্ছ হয়, এটা যেন অন্তর্ভুক্তিমূলক হয়, এটা যেন সকলকে জানিয়ে হয়। সেটা যখন নিশ্চিত করা যাবে, দেখবেন এই অনেকগুলো প্রশ্নেরই কিন্তু উত্তর পাওয়া যাবে। এর বাইরেও নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি নেবে না তা সরকার নয়, বরং একান্তই সেই দলের সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা। রাজনীতির মাঠে ফিরবে বা ফিরবে না, সেটা সেই দলের উপর নির্ভর করে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে এবার এমপি পদ ছাড়ার জন্য চাপ দিচ্ছে বিরোধীরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, এ সপ্তাহের শুরুর দিকে টিউলিপের আসন হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটে তাঁর পদত্যাগের দাবি জানিয়ে প্রচারণা শুরু করেছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি। সোমবার পিটিশনের মাধ্যমে তাকে নির্বাচনী এলাকার জনগণের মুখোমুখি হওয়ার দাবি জানানো হবে। এর আগে দুর্নীতির অভিযোগ ওঠার পর দুর্নীতি বিরোধী ট্রেজারি মন্ত্রী দায়িত্ব থেকে পদত্যাগ করেন টিউলিপ। তার বিরুদ্ধে বাংলাদেশে $500 কোটি তহবিল আত্মসাৎ এবং লন্ডনের কিংস ক্রসে একটি ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগ আছে। যদিও এসব অস্বীকার করে মন্ত্রীদের নৈতিকতা পর্যালোচনা বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাসকে অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছেন টিউলিপ। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বাংলাদেশ ব্যাংকে থাকা 3টি লকারে প্রায় $2.25 লাখ ও ইউরো সহ 1 কেজি স্বর্ণ এবং এফডিআর এর 70 লাখ টাকা জব্দ করেছে দুদক। সকালে 7 সদস্যের দল নিয়ে কেন্দ্রীয় ব্যাংকে আসেন দুদকের একটি দল। এ সময় সংস্থাটির পরিচালক জানান, যে মালামাল জব্দ করা হয়েছে তা কোর্টে উপস্থাপন করা হবে। 2022 সালের জুন মাসে দুদক ইন্টারন্যাশনাল লিজিং এর সঙ্গে যুক্ত শেল কোম্পানির মাধ্যমে পিকে হালদারের 2,500 কোটি টাকা আত্মসাতের ঘটনায় শীতাংশু কুমার সুর বা এসকে সুরকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন দুদক। একই বছরের জুলাই মাসে এসকে সুর এবং তার স্ত্রীর অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দেয় এনবিআর। 2023 সালে পরিবারের ব্যাংক লেনদেনের তথ্য চায় দুদক। পরবর্তীকালে পরিবারটির আয়কর নথি জব্দসহ ভ্রমণ ও দেশত্যাগে নিষেধাজ্ঞাও আসে। গত 23 ডিসেম্বর নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় এসকে সুর ও তার স্ত্রী এবং মেয়ের বিরুদ্ধে মামলা করে দুদক। সম্পদের বিবরণী দাখিল না করায় আসামিদের বিরুদ্ধে দুদক আইন 2004-এর 26-2 ধারায় অভিযোগ আনা হয়েছে। তারই ধারাবাহিকতায় উচ্চ আদালতের আদেশে রোববার বাংলাদেশ ব্যাংকে এসকে সুরের লকার খুলতে আসেন ম্যাজিস্ট্রেট সহ 7 সদস্যের দুদকের টিম। এ সময় দুদকের পরিচালক কাজী সাইমুজ্জামান বলেন, এসকে সুরের বাংলাদেশ ব্যাংকে 3টি লকার ছিল। ইউরো পেয়েছি 55,000, ডলার পেয়েছি 1,69,300 এবং স্বর্ণ পেয়েছি 1,005 গ্রাম এবং এফডিআর পেয়েছি 70 লাখ টাকার। আমরা যা পেয়েছি এবং সেগুলো এই 22 পাতার একটি জব্দ তালিকা তৈরি করেছি এবং আগামীকালকে মাননীয় আদালতে উপস্থাপন করব। এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক বলেন, এসকে সুরের এফডিআর কার কার নামে ছিল তা যাচাই করতে এবং ইউরো ও ডলার আলাদা করতে সময় লেগেছে প্রায় 10 ঘন্টা। অনেকগুলা নাম্বারের বন্ড ছিল, বন্ডগুলাকে এন্ট্রি করতে অনেক সময় লাগছে এবং ইউরোগুলাকেও এন্ট্রি করতে যথাযথভাবে, যেহেতু একটি সিজার লিস্ট, পূর্ণাঙ্গ সিজার লিস্ট করতে হয়েছে, প্রত্যেকটি ডলারের নাম্বারকে এখানে এন্ট্রি করতে হয়েছে, সুতরাং এই কারণে অনেক সময় লাগছে। এদিকে জব্দকৃত মালামাল বাংলাদেশ ব্যাংকের জিম্মায় রেখে যায় দুদক, তবে তা যে কোনো মুহূর্তে আদালতে উপস্থাপন করতে চাইলে দিতে ইচ্ছুক বলেও জানায় বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার সুইজারল্যান্ড সফর সফল বলে মন্তব্য করে প্রেস সচিব শফিকুল আলম বলেন, এই সফরের মধ্য দিয়ে জার্মানির সঙ্গে বাংলাদেশের নতুন বাণিজ্যের দুয়ার উন্মোচিত হবে। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। শেখ হাসিনার আমলে পাচার হওয়া অর্থ ফেরানোর ইস্যু প্রধান উপদেষ্টার বৈঠকে গুরুত্ব পেয়েছে বলেও জানান প্রেস সচিব।
সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২০ থেকে ২৪ জানুয়ারি ৪ দিনের সফরে মূল ইভেন্টের বাইরেও বেশ কিছু সাইডলাইন বৈঠকে অংশ নেন ডক্টর ইউনূস। এ সময় বিশ্বের বড় বড় নেতা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হয় তার। বাংলাদেশের বিজনেস ডেলিগেশন সুইজারল্যান্ড সফরের বিস্তারিত তুলে ধরে রোববার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এই সফরকে সফল মন্তব্য করে প্রেস সচিব শফিকুল আলম বলেন, এর উদ্দেশ্য ছিল বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানো। এই সফরের মাধ্যমে জার্মানির সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের নতুন দুয়ার উন্মোচিত হবে বলেও প্রত্যাশা তার। জার্মান চ্যান্সেলর তার অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন ইন্টারিম গভর্নমেন্টের প্রতি। উনি বলেছেন যে বাংলাদেশের জন্য ওনারা সবকিছু করবেন এবং উনি সউদ্যোগে স্পেশাল ইনভেস্টর স্পেশাল ডেলিগেশন বাংলাদেশে পাঠাবেন। ওরা এসে বাংলাদেশের বিজনেস সেক্টরের সাথে কথা বলবে, পলিসি মেকিংয়ে যারা আছেন সমস্ত অফিসিয়ালের সাথে কথা বলবে এবং আমরা মনে করি যে এর মাধ্যমে জার্মানির সাথে আমাদের বিজনেসের নতুন দুয়ার উন্মুক্ত হবে। শফিকুল আলম জানান, বাংলাদেশ থেকে বিগত সরকারের আমলে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনাও ছিল আলোচনার অন্যতম এজেন্ডা। পাচার হওয়া টাকা ফেরত পেতে বাংলাদেশকে বিশ্ব নেতারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পতিত সরকারের দোসর অনেক পোশাক মালিক গার্মেন্টস বন্ধ করে পালিয়ে গেলেও এর প্রভাব পড়েনি অর্থনীতিতে, বরং বেড়েছে রপ্তানি আয়। যেই টাকাটা চুরি হয়েছে এটা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের টাকা, তাদের টাকাটা চুরি করে নিয়ে গেছে শেখ হাসিনার চোরতন্ত্রের লোকজন। সেই টাকাটা আমরা যেভাবে হোক ফিরিয়ে আনবো এবং সেই জন্য যেটা লাগে যে গ্লোবালি আমাদের একটা সমর্থনটা আমরা চাচ্ছিলাম এবং সবাই অকুণ্ঠ সমর্থন দিয়েছে। বিশ্বব্যাপী মার্কিন সাহায্য বন্ধ হলেও বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য তা অব্যাহত থাকবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। তাদের যে কন্ট্রিবিউশনটা এটা কন্টিনিউ থাকবে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ভারতের ভিসা জটিলতায় বাংলাদেশিদের চিকিৎসার জন্য চীনের কুনমিংকে বিকল্প হিসেবে ভাবছে সরকার। এর জন্য দেশটিকে ভিসা প্রক্রিয়া সহজ করা সহ ফি কমানোর আহ্বান জানিয়েছে ঢাকা। চীন সফর শেষে বিকেলে ব্রিফিংয়ে একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। ব্রহ্মপুত্র নদীতে বাঁধ নির্মাণের বিষয়ে উদ্বেগ জানালেও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। ৫ আগস্টের পর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা সেবা সীমিত করে ভারত। পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ, খুব জরুরি না হলে মেলে না মেডিকেল ভিসাও। ভারতের ভিসা জটিলতা কাটার কোনো ইঙ্গিতও দেখা যাচ্ছে না। এমন অবস্থায় ভারত নির্ভর বাংলাদেশি রোগীদের উন্নত চিকিৎসার জন্য চীনের সহায়তা চায় অন্তর্বর্তী সরকার। সম্প্রতি ৩ দিনের চীন সফরে দেশটির উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের সঙ্গে এ নিয়ে আলোচনাও করেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকায় ফিরে তিনি জানান, চিকিৎসার জন্য ভারতের চেন্নাই, ব্যাঙ্গালোরের পরিবর্তে চীনের কুনমিং শহরকে বিকল্প হিসেবে ভাবছে সরকার। ডেপুটি গভর্নর উনি এসেছিলেন এবং ওখানে কথাবার্তা হয়েছে, তারা এই ব্যাপারে ২-৩টি হসপিটালকে আইডেন্টিফাই করেছে। আমি বলেছি যে ভিসা যেন সহজ করা হয় এবং ভিসা ফি যেন কমিয়ে দেওয়া হয়, যাতে আমাদের এছাড়া তিব্বতে ব্রহ্মপুত্র নদের ওপর চীনের স্থাপনা তৈরির বিষয়েও বাংলাদেশ উদ্বেগ জানিয়েছে বলে জানান উপদেষ্টা। আমরা খুব উদ্বেগ প্রকাশ করেছি এবং আমরা বলেছি আরেকটি কথা, যে আপনারা এটা নিয়ে যে সব স্টাডি করছেন সেই স্টাডিগুলি আমাদের সাথে শেয়ার করুন। তারা অ্যাসিওর করেছেন যে এখানে কোনো কনজাম্পটিভ ইউটিলাইজেশন অফ ওয়াটার নেই, কাজেই কোনো লক্ষণীয় কোনো পানি ফ্লো কমবে না। বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সহায়তা ৯০ দিনের জন্য বন্ধ করা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের নতুন সরকার আসার পর এমন সিদ্ধান্ত প্রত্যাশিতই ছিল। মোটামুটি কিন্তু প্রত্যাশিত ছিল। উনি কিন্তু নির্বাচনের আগে থেকে বলছিলেন যে উনি এগুলি বিবেচনা করবেন, নতুন করে দেখবেন। তো তারা বিবেচনার জন্য সময়টা নিয়েছে, এভাবেই তো বলছে। ঢাকা বেজিং পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ঋণ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান উপদেষ্টা। বলেন, ঋণ পরিশোধের সময়সীমা ২০ থেকে বাড়িয়ে ৩০ বছর করার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। নতুন রাজনৈতিক দল গঠন করে মানুষের পাশে দাঁড়াতে চায় নাগরিক কমিটি, এমনটাই মন্তব্য করেছেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় তিনি একথা বলেন। বাংলাদেশের মানুষ এই দ্বিদলীয় যে দুই দলের যে অত্যাচার, এখান থেকে বের হয়ে একটা নতুন রাজনৈতিক দল যারা জনগণের পক্ষে থাকবে তাদের পিছনে দাঁড়াতে চায়। ইন্ডিয়া তথা দিল্লির এখনকার কৌশল হচ্ছে, আওয়ামী লীগকে যেহেতু তারা বসাতে পারবে না, তারা অন্য একটা রাজনৈতিক দলকে সমর্থন দেবে এবং সেই রাজনৈতিক দলকে আপনারা দেখতে পেলেই বুঝবেন যে ছায়া হিসেবে পেছনে কিন্তু আওয়ামী লীগ আছে।
5 আগস্টের পর চুরি ছিনতাই বেড়েছে স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে। সকালে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা উদ্বোধন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যেসব শীর্ষ সন্ত্রাসীরা জামিনে বাইরে আছে তাদের আবার আইনের আওতায় আনা হবে। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 5 আগস্ট জেল ভেঙে পালানো আসামিদের মধ্যে এখনও 700 জনের মতো পলাতক আছে, যাদের ধরতে অভিযান অব্যাহত আছে। এটার মাধ্যমে যে কোনো বন্দির আত্মীয় স্বজন এই সংবাদগুলি নিতে পারবেন। এই হটলাইনটা সবসময় খোলা থাকবে। জুলাই অগাস্টের বিপ্লবে যারা আহত হয়েছে আমরা তাদের থেকে এখানে এমপ্লয়মেন্ট দেওয়ার চেষ্টা করব। প্রায় 700-এর মতো এখনও বাইরে রয়ে গেছে, আর যারা ছিল তাদের সবাইকে আবার বন্দি করে কারাগারে রাখা হয়েছে। ছিনতাই চাঁদাবাজি হচ্ছে এবং যারা করতেছে তারা ধরাও পড়তেছে, আবার ছাড়া পাওয়ার পরে আবার তারাও আবার এর ভিতরে করতেছে। এটা সত্যি কথা। তা আমরা চেষ্টা করতেছি এটা যে যতভাবে হোক কমায় আনার জন্য। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বাংলাদেশে সুলভ মূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে চায় চীন। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশেই বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও আছে দেশটির। রোববার গাজীপুরে স্থানীয় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন চীনা রাষ্ট্রদূত। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বলেন, চীন ও জামায়াত বাংলাদেশের মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। বাংলাদেশের উন্নয়নে চীন গুরুত্বপূর্ণ অংশীদার বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের উন্নয়নে চীন আমাদের অতি গুরুত্বপূর্ণ অংশীদার। আমরা চাই যে চীনের সাথে আমাদের ভাষাগত এই বন্ধন আরও সুদৃঢ় হবে, তাহলে আমাদের হৃদয়ের বন্ধনও আরও সুদৃঢ় হবে। চায়নার সরকার ইতিমধ্যেই বাংলাদেশে অনেকগুলো কল্যাণমূলক কাজের পদক্ষেপ নিয়েছেন। আমরা আশা করব চাইনিজ ভাষা শিক্ষার একটা উচ্চতর একাডেমি তারা এখানে গড়ে তুলবেন। জানুয়ারি থেকে ইতালিতে আসা অবৈধ অভিবাসীদের আবারও আলবেনিয়ায় আশ্রয় কেন্দ্রে পাঠাতে শুরু করেছে ইতালি সরকার। আন্তর্জাতিক জলসীমা থেকে আটকের পর বাংলাদেশি, মিশরীয় সহ মোট 11 জনকে আলবেনিয়ায় পাঠানো হয়েছে। এই ঘটনার পর থেকে উদ্বেগে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। আইনি বাধার কারণে 2 মাস স্থগিতের পর ভূমধ্যসাগরে উদ্ধারকৃত অভিবাসীদের আলবেনিয়ায় পাঠিয়ে দিয়েছে ইতালি কর্তৃপক্ষ। এদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। শনিবার ইতালির সংবাদ মাধ্যম আনসা এ তথ্য জানিয়েছে। গত 19 জানুয়ারি ইতালির আদালতের রায়ে বলা হয়, নিরাপদ দেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের ব্যাপারে সরকার ভিন্ন চিন্তা করতে পারে, তবে নারী, শিশু এবং অসুস্থ অভিবাসীদের পাঠানো যাবে না। এই অবস্থায় ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রপথে আসতে গিয়ে আন্তর্জাতিক জলসীমায় ধরা পড়লেই বাংলাদেশিদেরও যেতে হবে আলবেনিয়াতে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালি সরকার নিরাপদ দেশ থেকে আগত যারা অভিবাসী সমুদ্রপথে আন্তর্জাতিক জলসীমায় থাকবে তাদের চাইলেই আলবেনিয়াতে পাঠাতে পারবেন। তারই পরিপ্রেক্ষিতে আসলে 11 জনকে এখন আলবেনিয়াতে নেওয়া হয়েছে। তো ধারণা করা হচ্ছে এক্ষেত্রেও কোনো বাধা হবে না সরকারের জন্য। আর আপনারা যারা এখন থেকে এরকম পথ অনুসরণ করছেন তারা চেষ্টা করবেন এটা অ্যাভয়েড করার, কারণ এই ধরনের পথের ক্ষেত্রে আপনি মৃত্যুর ঝুঁকির পাশাপাশি আইনগত ঝুঁকি অনেক বেশি থাকবে। 2023 সালের 6 নভেম্বর ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি এবং আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ইতালি থেকে যেসব অবৈধ অভিবাসী আলবেনিয়ায় পাঠানো হবে তারা আশ্রয় প্রার্থনা করে একটি আবেদন করবেন। সেই আবেদনের উপরও শুনানি করে তাদের বক্তব্য এবং সম্ভাব্য তথ্য যাচাই বাছাই করে যদি আশ্রয়ের যোগ্য হয় তাহলে তাদেরকে ইতালিতে ফেরত পাঠানো হবে, আর তা না হলে অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। গেল 13 অক্টোবর 10 বাংলাদেশি সহ 16 জনকে আলবেনিয়ার আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছিল। পরে রোমের একটি আদালতের রায়ের পর তাদেরকে ইতালিতে ফেরত পাঠানো হয়। এদিকে নিরাপদ দেশের বিষয়টি নিয়ে ইউরোপীয় ইউনিয়নে ব্যাপক আলোচনা হচ্ছে। আগামী এপ্রিলে এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের আদালত চূড়ান্ত রায় দেবে। ওই রায়ের উপর নির্ভর করবে বাংলাদেশ, মিশর সহ যে 22টি দেশকে ইতালি নিরাপদ দেশ হিসেবে ঘোষণা করেছে সেসব দেশের অভিবাসীদের ভাগ্য। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ।
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমিরাতের আজমাইনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর ধারা অব্যাহত রাখারও আহ্বান জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থানে রাজপথের লড়াইয়ে অংশগ্রহণকারীদের ভূমিকার পাশাপাশি স্মরণ করা হয় প্রবাসীদের কথাও। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রবাসীদের কল্যাণেও দেখা গেছে বিভিন্ন উদ্যোগ। সংযুক্ত আরব আমিরাত সফরে এসে এক অনুষ্ঠানে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুলাই আন্দোলনের নেতা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। শুক্রবার রাতে আজমান শহরে আয়োজন করা হয় সিএপি সম্বর্ধনার অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, প্রবাসীরা যেন বিনিয়োগ করে দেশের উন্নতিতে অবদান রাখতে পারেন সেই উদ্দেশ্যে ছোট ছোট ক্ষেত্র তৈরি করার পদক্ষেপ নিয়েছে সরকার। ভোটাধিকার নিশ্চিতের ব্যাপারেও জোর দেয়া হচ্ছে বলেও জানান তিনি। প্রবাসীদের একটি দীর্ঘদিনের দাবি ছিল ভোটাধিকার। অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা অত্যন্ত জটিল একটি বিষয় হলেও এ বিষয়ে ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই দেশে বিদেশের বিভিন্ন এক্সপার্টদের থেকে পরামর্শ নিচ্ছেন যে কিভাবে প্রবাসীদের ভোটাধিকার সম্পূর্ণরূপে নিশ্চিত করা যায়। যারা জুলাই গণঅভ্যুত্থানে এবং বিগত 16 বছর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করে দেশের জনগণের উপর জুলুম, নির্যাতন, গুম, খুনের মতো ঘটনা ঘটিয়েছে, তাদের বিচার করার মাধ্যমে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের যে দায়িত্ব নিয়েছে, সেই দায়িত্ব পালনে আপনাদের সর্বাত্মক সহযোগিতা এবং সরকারের বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে আপনাদের মতামত প্রত্যাশা করছি। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রবাসীদের মধ্যকার দ্বিধা বিভক্তি দূর করার আহ্বান জানান আবুধাবি দূতাবাস ও বাংলাদেশ কনসুলেটের কর্মকর্তারা। আমি যতদূর চেষ্টা করছি এই সমাজকে শিখবার, এই সমাজকে জানবার, আমি চেষ্টা করছি আমাদের মানুষের সমস্যাগুলো বুঝবার, এবং আমি চেষ্টা করছি এই সমস্যার সমাধানে কি কি উপায় হতে পারে সেটার একটা রোডম্যাপ তৈরি করবার। গণঅভ্যুত্থানের মাধ্যমে আসলে বাংলাদেশের আর্থসামাজিক এবং রাজনৈতিক জীবনে শুধু পরিবর্তন আসেনি, আমি বলবো যে মানুষের মনোজগতেও একটি পরিবর্তন এসেছে। সিএপি সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজমান রাজ পরিবারের সদস্য শেখ মোহাম্মদ সাইদ রাশেদ হুমায়ুদ আল নোয়াইমি। সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিটি নেতা ইয়াকুব সৈনিক। বক্তৃতা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। বিপিএল এর পারিশ্রমিক ইস্যুতে দেশের ক্রিকেটের সম্মান ধুলোয় মিশিয়ে দিল দুর্বার রাজশাহী। টাকা না পেয়ে মাঠেই যাননি পদ্মাপাড়ের দলটির বিদেশি ক্রিকেটাররা। দেশি ক্রিকেটারদের নাম মাত্র অর্থ দিয়ে ম্যাচ খেলতে রাজি করায় কর্তৃপক্ষ। তবে বিদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা করেও ব্যর্থ বিসিবি। এ ঘটনায় ক্ষুব্ধ ক্রিকেট প্রেমীরা। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাবেক পরিচালকের। অর্থ নাকি দেশের সম্মান? দুর্বার রাজশাহী কর্তৃপক্ষের কাছে এই প্রশ্নটা এখন সবার। চেষ্টা করে বিসিবিও পারেনি সমস্যা সমাধান করতে। রংপুরের বিপক্ষে ম্যাচের দিন সকাল থেকে আলোচনা, ম্যাচ বয়কট করতে পারেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। ঘটনা যখন চলে যাচ্ছিল নিয়ন্ত্রণের বাইরে, তখনই বিসিবির চাপে তড়িঘড়ি করে ক্রিকেটারদের কিছু পারিশ্রমিক দিয়ে খেলতে রাজি করানোর চেষ্টা করে ফ্র্যাঞ্চাইজি। পরে অল্প অর্থ পেলেও দেশের সম্মানের কথা চিন্তা করে মাঠে নামতে রাজি হন তাসকিন বিজয়রা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয়ের পোস্টের ক্যাপশন দেখি বোঝা গেছে কতটা কষ্ট করে অর্থ পেয়েছেন তারা। বিজয়রা রাজি হলো, কথা অনুযায়ী পারিশ্রমিক না পাওয়ায় মাঠে যাননি রাজশাহীর রায়ান বার্ল, মোহাম্মদ হারিস, সামারাকুন সহ বিদেশি ক্রিকেটাররা। তাদের বোঝাতে বিসিবিও চেষ্টা করে অনেক। জাতীয় দলকে বহন করা গাড়িটাও পাঠিয়ে দেয় তাদের জন্য। তবে ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেও বিদেশি ক্রিকেটারদের মাঠে নিতে রাজি করাতে পারেনি বিসিবি ও রাজশাহী কর্তৃপক্ষ। এরকম একটা লজ্জাজনক ঘটনাতে আমরাও আসলে খুব নিজের কাছে খারাপ লাগতেছে। এই ধরনের ফ্র্যাঞ্চাইজি বয়কট করা উচিত। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর ভবিষ্যতে বিদেশি ক্রিকেটারদের বিপিএল এ আসা নিয়ে জেগেছে শঙ্কা। তাই রাজশাহী কর্তৃপক্ষকে কঠোর শাস্তি দেওয়ার পক্ষে সাবেক পরিচালক, যা শিক্ষা হয়ে থাকবে অন্য ফ্র্যাঞ্চাইজির জন্য। ব্যর্থতার দায় বিসিবিকে নিতে হবে। শাস্তির যেসব বিধান আছে তা পরিপূর্ণভাবে 100% অ্যাপ্লাই করতে হবে। যাই থাকুক সেটা
সম্পূর্ণভাবে দুর্বার রাজশাহীর ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে সেটা অ্যাপ্লাই করা উচিত এবং আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। একদম সুন্দর করে কন্ট্রাক্টে লেআউট করা আছে, এটার আপনারা দেখবেন অ্যাকশন, এটা হতে পারে, দিস ইজ আনএক্সেপ্টেবল। বিপিএল এর নীতিমালা বলছে টুর্নামেন্ট শুরুর আগেই প্রতিটা ফ্র্যাঞ্চাইজিকে জমা রাখতে হবে ব্যাংক গ্যারান্টি। সেই নীতিমালাটা মানলে হয়তো এমন দিন দেখতে হতো না বিসিবিকে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শিশু সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে শহীদদের রক্তের সঙ্গে হবে বেইমানি, বলছে বিএনপি। নির্বাচনের সময় যথেষ্ট নিরপেক্ষ থাকবে সরকার, জানালেন আইন উপদেষ্টা। এবং পুতুলের কানাডার নাগরিকত্বের প্রমাণ পেল দুদক। অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শুরু। এসকে সুরের লকারে মিলল প্রায় $2.25 লাখ ও ইউরো সহ 1 কেজি স্বর্ণ। এই ছিল প্রবাসের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।